এদিকে খেলা হবে 17 ফেব্রুয়ারি। তারেকের শপথের আগেই জামায়াতের খেলা শুরু। নির্বাচন বর্জনের ডাক দিয়ে রাজপথে নামছে জামায়াত ও এনসিপি। তার মানে তারেক রহমানই যে জেলায় জেলায় তালা খুলে যাচ্ছে আওয়ামী লীগ অফিসের, কিংবা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে ওই পুরানো ভাঙা অফিসে জড়ো হচ্ছেন, তারেক রহমানের প্রশাসন সম্ভবত এখন পর্যন্ত তিনি যা ইঙ্গিত দিচ্ছেন তা ঠেকাবেন না। এখন সেটা তিনি কোন মাহাত্মে করবেন দেখেন। তারেক রহমান 2024-এর জুলাই আগস্ট আন্দোলন এবং তার পরবর্তী নির্বাচন পর্যন্ত এই সময়টা পর্যন্ত টের পেয়েছেন যে ওই আন্দোলন শুধুমাত্র শেখ হাসিনার পতনের আন্দোলন, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন, সরকার পতনের আন্দোলন ছিল না। এই আন্দোলনের একটা মূল লক্ষ্য ছিল বাংলাদেশে একটা বড় ধরনের আদর্শিক পরিবর্তন আনা। এদিকে খেলা ঘুরছে বাংলাদেশে। সারা দেশে আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। শেখ হাসিনার দেশে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। বন্ধু নাকি কৌশল? আওয়ামী লীগকে নিয়ে বিএনপির নীরব সমীকরণ। ভোটে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান যা বললেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তিনি যা বললেন না। শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতের ভূমিকা এবং আওয়ামী লীগের প্রতি অস্বাভাবিক সহনশীলতা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে, বিএনপি কি পুরনো শত্রুকে নতুন করে জায়গা দিচ্ছে? আজ থেকে ধানমন্ডি 32 ও জেলা উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার। ডক্টর ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত নানান ধরনের সন্দেহ, সংশয়, বিতর্ক থাকবেই। প্রশ্ন করতে পারেন যে আমরা অনেকে বলেছিলাম যে নির্বাচন ডক্টর ইউনূস সরকারের অধীনে হবে না বা নির্বাচন নিয়ে খেলা চলবে। খেলা তো চলেছে, সত্য কথা। এবং এই কথাও বলেছি যে আমরা যে সন্দেহ, সংশয় প্রকাশ করছি তা যেন মিথ্যা প্রমাণিত হয়। এবং এই কথাও সত্য, আমরা কিছু মানুষ যে সন্দেহ, সংশয়গুলো প্রকাশ করে এসেছি, নিশ্চয়ই সেটি একটি চাপ হিসেবে কাজ করেছে। এটি তো অস্বীকার করার কিছু নেই। মানে ডক্টর ইউনূস যা যা করেছেন গত 18 মাসে, তার উপরে বিশ্বাস স্থাপনের মতন কিছুই অবশিষ্ট ছিল না আমাদের। এখন যেটি সংশয় দেখা দিয়েছে তা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে। এদিকে খেলা হবে 17 ফেব্রুয়ারি। তারেকের শপথের আগেই জামায়াতের খেলা শুরু। নির্বাচন বর্জনের ডাক দিয়ে রাজপথে নামছে জামায়াত ও এনসিপি। তারেক রহমানের সরকার গঠনের আগেই জামায়াতের খেলা শুরু হয়ে গিয়েছে। তারেক রহমান শপথ নেবেন আগামী 17 ফেব্রুয়ারি। বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিএনপি। আগামী 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে রবিবার অন্তর্বর্তী সরকারের বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোনো দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়ে তিনি জানেন না। তিনি জানালেন, সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেই জানেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? এ প্রশ্নের জবাবে সংবাদ মাধ্যমকে আসিফ নজরুল জানিয়েছেন, এই সম্পর্কে তার জানা নেই। শুধু আজকে শুনেছেন এখনও পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি জানেন না। প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা তাদেরই বিশেষ অনুষ্ঠানে ডাকা হবে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানালেন, পুরো বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে। বিএনপির তরফে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের কথা ভাবা হচ্ছে। আমন্ত্রণে সাড়া দিলে ঢাকায় দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে শুধুমাত্র নরেন্দ্র মোদী নন, প্রতিবেশী সব দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টদের কাছে আমন্ত্রণপত্র পাঠাতে পারে বিএনপি। আগামী 17 ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান। তার পাশাপাশি শপথ নেবেন নির্বাচনে জয়ী সাংসদরা। দেশের এমন ঐতিহাসিক দিনে প্রতিবেশী ভারতসহ 13 দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। তবে সূত্রের খবর, তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না প্রধানমন্ত্রী মোদী। ওই দিন ভারতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মুম্বাইতে মোদী ম্যাক্রোর বৈঠক হবার কথা। এই সূচির কারণে মোদী তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না। প্রথমে ঠিক ছিল তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অথবা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বিকেলে এই জল্পনা বদলে যায়। জানা গিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বা রাধাকৃষ্ণন নন। বিএনপির আমন্ত্রণে সাড়া গিয়ে বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং লোকসভার স্পিকার ওম বিড়লা। কেন্দ্রের তরফে তাদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে একসঙ্গে এতজন বিদেশি অতিথিদের আমন্ত্রণ তারেকের কাছে এক কঠিন কূটনৈতিক ও রাজনৈতিক পরীক্ষা। এর মধ্যে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রতিক্রিয়া। এনসিপির অন্যতম মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানিয়ে দিয়েছে, মোদীকে শপথগ্রহণে আমন্ত্রণ জানালে তারা বয়কট করব। জামায়াত শুরু থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। তারা আরও কয়েকটি বিষয়ে বিএনপিকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলতে চলেছে জামায়াত। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুটি কেন্দ্রেই তিনি জয়ী হয়েছে। তবে তার কাছে সরকার গঠনের থেকেও বড় হয়ে উঠেছে সরকার টিকিয়ে রাখা। পরাজয়ের গ্লানি মুছে আটঘাট বেঁধে মাঠে নামতে চলেছে জামায়াত। নাহিদ, সার্জিসদের নিয়ে তারা বিরোধী আসনে বসতে চলেছে। জামায়াত সহ বিরোধী শিবির যে নতুন সরকারকে স্বস্তিকে থাকতে দেবে না, সেটা তাদের ঘুঁটি সাজানো থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গঠন করা হচ্ছে ছায়া মন্ত্রিসভা।
তারেক রহমানের প্রতিটি পদক্ষেপ কড়া নজর রাখবে জামায়াত। কড়া নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে নাহিদ সার্জিসরা। দলটি যেভাবে কিংমেকার থেকে সরে এসে নিজে এক বড় খেলোয়াড় হিসেবে হাজির হয়েছে, তাতে তারেক রহমানের জন্য সরকার চালানো মোটেই সহজ হবে না। তারেক রহমানের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হবে জুলাই সনদের বাস্তবায়ন। গণভোটে মানুষ হ্যাঁ ভোট আর পিআর পদ্ধতির পক্ষে রায় দিয়েছে, কিন্তু বিএনপি প্রথম থেকে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের ব্যাপারে দ্বিমত পোষণ করে এসেছে। তারা চায় নিম্নকক্ষে আসনের অনুপাতে উচ্চকক্ষ হোক। জামায়াত এবং 11 দলীয় জোটের নেতারা এখনই হুঁশিয়ারি দিয়েছেন, গণভোটের রায় উপেক্ষা করলে তারা সরকারকে অস্বস্তিতে ফেলতে প্রস্তুত। জামায়াত জানে পিআর পদ্ধতি হলে উচ্চকক্ষে তারা 40% আসন পাবে, ফলে সরকার নিজের খুশি মতো সিদ্ধান্ত নিতে পারবে না। এদিকে খেলা ঘুরছে বাংলাদেশে। সারা দেশে আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। শেখ হাসিনার দেশে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। বাংলাদেশে বিএনপির ঝড়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 209টি আসনে জয়লাভ করেছে তারা। অনেকেই বলছেন আওয়ামী লীগের পুরো ভোটটাই বিএনপির ঝুলিতে গিয়েছে। কেউ কেউ আবার বলছেন আওয়ামী লীগ ভোটে না থেকেও রয়ে গিয়েছে। এমনকি ভোটের ফলাফলেও একই দৃশ্য। তবে কি সত্যি আওয়ামী লীগ ফিরছে? বিএনপি জয়লাভ করার পর থেকে অনেকগুলো বিষয় সামনে আসছে। উত্তরবঙ্গে নির্বাচনের পর 3 উপজেলা সদরের বিএনপির নেতা তার ইউনিয়নের আওয়ামী লীগের অফিসে তালা খুলে দিয়েছেন। সেটা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এমনকি আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পতাকা ওড়ানো হয়েছে বলে খবর। বঙ্গবন্ধুর নামে স্লোগান দেওয়া হয়েছে। এইবার যে খবরটা সামনে এসেছে সেটা অত্যন্ত চাঞ্চল্যকর একটি ঘটনা। উত্তরবঙ্গের একটি জেলা এবং দক্ষিণবঙ্গের একটি জেলা থেকে খবর এসেছে আওয়ামী লীগের অফিসে পতাকা ওড়ানো হয়েছে। আওয়ামী লীগের দলীয় অফিস খুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যক্রম শুরু করছেন, কিন্তু এখনও পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রকাশ্যে অভিযোগ করছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি। এমনকি তিনি এ হুমকিও দিচ্ছেন যে যদি তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী যদি আসেন, তাহলে তার দল তা বর্জন করবে। ফলে বোঝাই যাচ্ছে আওয়ামী লীগ যে ফিরে আসতে পারে, ফের তারা সক্রিয় হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করছেন ছাত্র নেতারা। অর্থাৎ বাংলাদেশে খেলা ঘুরছে। জানা যায় রবিবার বিকেলের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সেই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ প্রায় 20 থেকে 25 জন নেতাকর্মী উপস্থিত ছিলেন এদিন। বাংলাদেশের গণমাধ্যম বলছে পতাকা উত্তোলনের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরু হলো। অন্যদিকে খুলনায় দলীয় কার্যালয়ে ফিরেছেন আওয়ামী লীগ নেতারা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকার মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম শুরু করা হয়েছে। বিএনপি জেতার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। অনেকেই বলছেন বিএনপির গ্রিন সিগন্যালেই আওয়ামী লীগ লাইসেন্স পেয়ে গিয়েছে। কারণ তারেক রহমানকে আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। এদিকে শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন। সব মিলিয়ে বিএনপির ক্ষমতা বাড়ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে বিএনপি সরকার গঠনের পর আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। শুধু তাই নয়, তাদের কার্যক্রম ও দলীয় কর্মসূচি যে করতে দেবে সেটা তারেকের কথাতে স্পষ্ট। এখন দেখার শেষমেশ নতুন সরকার গঠনের পর কী পরিস্থিতি তৈরি হয়। পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও আদে কি শেখ হাসিনা দেশে ফিরবেন? শেখ হাসিনার কি প্রত্যাবর্তন হবে? এই প্রশ্ন উঠছে। থেকে ধানমন্ডি 32 ও জেলা উপজেলা কার্যালয়ে যাওয়ার নির্দেশ শেখ হাসিনার। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের আজ থেকে ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়েও যাওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে আজ থেকেই এই নির্দেশনা কার্যকর করার কথা বলা হয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় 3টি সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করা হয়েছে।
সেখানে বলা হয় আজ থেকে সকলকে ধানমন্ডি ৩২ নম্বরে যেতে হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের সব নেতাকর্মীকে নিজ নিজ দলীয় কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনায় জোর দিয়ে বলা হয়েছে দলীয় কার্যালয়গুলো যদি ভাঙা বা পোড়া অবস্থায়ও থাকে তবুও সেখানে যেতে হবে এবং অবস্থান নিতে হবে। আজ থেকেই এই কার্যক্রম শুরু করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। নিশ্চয়ই পরিষ্কার বুঝতে পারছেন, হাওয়া বদল হওয়া শুরু হয়েছে। বাংলাদেশে নির্বাচনের দিন থেকেই বিভিন্ন জেলা শহরে আওয়ামী লীগ অফিসের তালা খুলে দেওয়া বিএনপি নেতার উপস্থিতিতে এ খবর যেমন হয়েছে, তেমনি অনেক জেলাতেই আওয়ামী লীগ নেতা কর্মীরা গিয়ে অফিসের তালা খুলেছেন। 1.5 বছরের বেশি সময় বাদে সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবিতে ফুলের মালা দিয়েছেন এবং তারপর অনেক ক্ষেত্রে যেমন খুলনায়, দিনাজপুরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বেরিয়ে যাওয়ার পর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয়ে একদল কিংবা জুলাই যোদ্ধা পরিচয়ে একদল ঢুকে আবারও ওই অফিসে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে বটে, কিন্তু কোনো পুলিশই গ্রেফতারের ঘটনা ঘটে নাই। মানে এখনো জুলাই যোদ্ধাদেরও গ্রেফতার করা হচ্ছে না অগ্নিসংযোগের জন্য কোনো স্থাপনায়। কিন্তু মনে রাখবেন, এই যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জেলা শহরে, খুলনায়, দিনাজপুরে, পটুয়াখালীতে, পঞ্চগড়ে অফিস খুলে প্রকাশ্য স্লোগান দিতে বেরিয়ে এলেন। সাংবাদিকরা সংবাদ মাধ্যমে সে খবর করলো, ছবি ছাপা হলো। তারা যে গ্রেফতার হচ্ছেন না, এটা একটা সুস্পষ্ট ইঙ্গিত যে খেলা ঘুরে যাওয়া শুরু করেছে। আওয়ামী লীগের জন্য পরিসর তৈরি করার এক রকমের গ্রিন সিগন্যাল আসছে যারা নতুন ক্ষমতায় আসছেন তাদের তরফ থেকে। তার মানে বিএনপির দিক থেকে, তারেক রহমানের দিক থেকে। বিএনপির ভেতরেই তৃণমূলেও এ নিয়ে একটা জোর আলাপ আছে যে সত্যি কি ফ্যাসিবাদীদের আওয়ামী লীগকে এভাবে দ্রুত আসতে দেওয়া উচিত কিনা। কিন্তু এ ধরনের বড় সিদ্ধান্ত যে আসলে নিয়ন্ত্রিত হবে একেবারে শীর্ষ পর্যায় থেকে, এবং সেই ইঙ্গিতেই ঠিক হবে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কি ইউনূস সরকারের আমলের মতো ক্রমাগত ডেভিল হান্ট অপারেশন পরিচালিত হতে থাকবে, নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে এসে যেমন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নির্বাচনের সময় কোনো জায়গায় বিএনপি নেতার পাশে বসে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেসব ঘটবে, নাকি বিএনপি নেতার পাশে বসে আওয়ামী লীগ অফিসের দরজা খোলা হবে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসে বসতে শুরু করবেন কিনা, এই পুরোটাই নির্ধারিত হবে একেবারে শীর্ষ পর্যায়ের ইঙ্গিতে। এবং সারা বাংলাদেশে এরই মধ্যে তো সার্জিস যদিও পরে সুযোগ পেয়েই তারেক রহমানকে গিয়ে নাহিদ ইসলামের বাসায় বুকে জড়িয়ে ধরলেন, কিন্তু সার্জিস তো কেঁদে কেঁদে 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন থেকেই অভিযোগ করছেন যে দিকে দিকে নাকি বিএনপি নেতাকর্মীরা, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী, এমনকি ভোটারদের পর্যন্ত পেটাচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে অগ্নিসংযোগ করছে, জুলুম করছে। তার মানে এই যে তাদের ভেতরে একটা ভয় সৃষ্টি হয়েছে জাতীয় নাগরিক পার্টির একেবারে শীর্ষ নেতাদের মধ্যে। আজকে বলছেন জুলুম, কালকে গিয়ে বুকে জড়িয়ে ধরছেন তারেক রহমানকে। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই যে আশঙ্কা, সেটা যখন জাতীয় নাগরিক পার্টির ভেতরে আরো জোরে সোরে ঢুকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই যোদ্ধা নামে সারা বাংলাদেশে গত 18 মাস ধরে যখন তখন গজিয়ে ওঠা তরুণীরা যখন শান্ত হওয়া শুরু করবেন, মানে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবেন, যখন বুঝবেন ক্ষমতার পালাবদল ঘটে গেছে, যখন তখন যেখানে সেখানে আগুন দেওয়া চলবে না, পুলিশ এসে তাদের ধরে ফেলতে পারে, তখন খেলা আরো ঘুরে যাবে। দেখেন 32 নম্বরে লোক যাওয়া শুরু হয়েছে। 32 নম্বরে গিয়ে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জামাল উদ্দিন, যিনি কিনা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, পর তাকে ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক, একজন মানে বিশিষ্ট মব সৃষ্টিকারী ব্যক্তিত্ব হিসেবে যিনি বেশ নামডাক করেছেন ডাকসু নির্বাচনের পর থেকেই। সেই জুবায়ের তাকে ধাওয়া দিয়েছিলেন, সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল। সেই শিক্ষক জামাল উদ্দিন বেরিয়ে এসে তিনি 32 নম্বরে ফুল দিতে চলে গেলেন, তাকে সহ 5 জনকে পুলিশ আটক করলো, কিন্তু পুলিশ গ্রেফতার দেখায়নি, পুলিশ ছেড়ে দিয়েছে। আর ডাকসুর শিবিরের সভাপতি সাদিক কায়েম সহ মানে ডাকসু নেতৃবৃন্দ কোথায়? তাদের তো এই প্রতিবাদে, এই সাহসের প্রতিবাদে খুবই মানে জোরে সোরে নেমে পড়ার কথা রাস্তায়। কিন্তু ওইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ঘুরে গেছে, সেখানে বামপন্থী শিক্ষার্থীরা নাকি, মানে সংবাদ মাধ্যমে খবর এসেছে এরা বামপন্থী শিক্ষার্থী, এরা পিকআপ ট্রাক নিয়ে হলগুলোর সামনে সামনে যাচ্ছে, আর রাজাকার আলবদর কিছুই রইব না রে, সব আবার ভাইসা যাইব বঙ্গোপসাগরে, এই গান ছেড়ে ছেড়ে ঘুরছে। আর ডাকসুতে শিবিরের যে প্রতিপত্তি, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যে প্রতিপত্তি, মনে করে দেখুন 2024-এর 15ই জুলাই শেখ হাসিনা রাজাকারের নাতি নাতনি বললেন দেখে নাকি রাগে ফুসতে ফুসতে তারা বেরিয়ে এলেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিতে দিতে। 2025-এ সেই বার্ষিকীর দিনে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেরিয়ে এসে বললেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার দাদা আমার দাদা রাজাকার রাজাকার। অথচ খেলা ঘুরে যাওয়ার পর এখন যখন বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, বিএনপি এই ছাত্র শিবির জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী দল হিসেবে আঙুল তুলছে, রাজাকার বলছে, এবং তারা যখন এদেরকে গুপ্ত হিসেবে চিহ্নিত করছে, তখন এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা ডাকসু নেতারাও তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে বেরিয়ে এসে ওই কয়েকটি বামপন্থী শিক্ষার্থীদের তাদেরকে উত্তপ্ত করতে সারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরছে, আর রাজাকার বঙ্গোপসাগরে ভাইসা যাইব গান ছেড়ে তাদের অপমান করতে চাইছে, তার কোনো প্রতিবাদ করতে চাইছে না। কাজেই তারেক রহমান কোনো দয়া পরবশ হয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন না। রাজনীতিতে দয়া কাজ করে না, রাজনীতিতে হিসেব নিকেশ সমীকরণ কাজ করে। মানে তারেক রহমান শুধুমাত্র ভারত বা আমেরিকা তার দেশে ফেরার শর্ত হিসেবে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ আনতে, একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে, কিংবা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ঠেকিয়ে দিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অ্যাসাইনমেন্ট নিয়ে তারেক রহমান দেশে ফিরেছেন। সমীকরণটা সবসময় এত সোজা সাপটা সাদা মাটাও নয়। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবার পর একজন নেতার বিদেশে ভারত
আমেরিকা কি বলেছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমতাকে স্থিতিশীল করা এবং আগামী নির্বাচনেও তিনি ভোটে টিকে থাকতে পারবেন কিনা, ভোটে হেরে গেলে আওয়ামী লীগের মতো আসলে তাকেও একটা নিষেধাজ্ঞার ফাঁদে পড়তে হয় কিনা, কিংবা একটা গণ আন্দোলনে তাকে ক্ষমতাচ্যুত করলে এই পরিস্থিতিটা এমন দাঁড়ায় কিনা, সেসব বিষয় বরং মাথায় রাখা অনেক জরুরি হয়ে ওঠে একজন রাজনৈতিক নেতার জন্য। এবং 2024-এর আগস্টের পর সেটা বুঝতে বিএনপি বা বিএনপি নেতৃবৃন্দের কোনো অসুবিধা হয়নি। সেজন্যই তারেক রহমান টাইম ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন যে তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে, তিনি ব্যক্তিগতভাবে যে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে, কারণ আজকে যদি আরেকটি দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে নিশ্চয়ই একদিন তার দলের উপরেও নিষেধাজ্ঞা আসতে পারে। তার মানে তারেক রহমান এই যে জেলায় জেলায় তালা খুলে যাচ্ছে আওয়ামী লীগ অফিসের, কিংবা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে ওই পোড়ানো ভাঙা অফিসে জড়ো হচ্ছেন, তারেক রহমানের প্রশাসন সম্ভবত এখন পর্যন্ত তিনি যা ইঙ্গিত দিচ্ছেন তা ঠেকাবেন না। বন্ধু নাকি কৌশল? আওয়ামী লীগকে নিয়ে বিএনপির নীরব সমীকরণ। ভোটে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান যা বললেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তিনি যা বললেন না। শেখ হাসিনার প্রত্যাবর্তন, ভারতের ভূমিকা এবং আওয়ামী লীগের প্রতি অস্বাভাবিক সহনশীলতা, সব মিলিয়ে প্রশ্ন উঠছে বিএনপি কি পুরনো শত্রুকে নতুন করে জায়গা দিচ্ছে? ভোট শেষ, রায় হয়ে গেছে। দেশের 2/3 আসনে জয় নিশ্চিত করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর ঠিক সেই মুহূর্তেই রাজনীতির বাতাসে ভেসে আসে এক অস্বস্তিকর প্রশ্ন, বিএনপি কি ক্ষমতায় এসে প্রতিশোধ নেবে নাকি প্রতিদ্বন্দ্বীকেই নতুন করে বাঁচিয়ে তুলবে? এই প্রশ্নটা হঠাৎ আসেনি, এসেছে তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলনের প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা থেকে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে কণ্ঠে দৃঢ়তা, ভাষায় সংযম। ভোটের আগে আওয়ামী ভোটারদের নিজের কাছে টানতে বিএনপির ছিল অনেক রকম প্রতিশ্রুতি। নির্বাচনের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা এই প্রশ্নে তারেক রহমানের উত্তর ছিল ঠান্ডা হিসেবেই। তিনি বলেন এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কি কখনো শুধু আইনি প্রক্রিয়াই শেষ কথা? যে দল বছরের পর বছর মামলা, জেল, নির্যাতন আর নির্বাসনের শিকার, তাদের মুখে এমন সংযত উত্তর অনেককেই অবাক করেছে। আরও অবাক করেছে দুর্নীতির মামলা চলবে কিনা, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় পুনর্বিবেচনা হবে কিনা, এসব প্রশ্নে মুখে কুলুপ এঁটে রাখা। এই নীরবতা কি কৌশল নাকি কোনো অদৃশ্য সমঝোতার প্রথম ইঙ্গিত? শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে ভারতের ভূমিকা বরাবরের মতোই কেন্দ্রীয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডেকে বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, ভারত আন্তর্জাতিক নিয়ম মেনেই সিদ্ধান্ত নেবে। এখানেই প্রশ্নটা জোরালো হয় যে ভারত এতদিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র ছিল, সেই ভারতের উপর বিএনপির এই আত্মবিশ্বাস কি নিছক আশাবাদ, নাকি নয়াদিল্লি ইতোমধ্যে বুঝে গেছে ঢাকার ক্ষমতার চাবি এবার অন্য হাতে, ভারত রাজনীতি করে আবেগে নয় স্বার্থে, আর সেই স্বার্থেই হয়তো দিল্লি দরজা পুরোপুরি বন্ধ রাখছে না। এবার আসি সবচেয়ে বিতর্কিত জায়গায়, আওয়ামী লীগের প্রতি নরম কেন বিএনপি? ভোটের পরদিনই পঞ্চগড়ে নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগের একটি কার্যালয়ের তালা খুলে দিলেন বিএনপি নেতা। ভিডিও ছড়িয়ে পড়ল, প্রশংসা এলো আওয়ামী লীগের নেতাদের মুখে। প্রশ্ন উঠল, যে দল বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল সেই দলকে এখন আশ্রয়, বিএনপির কাছে কি এটা মানবিকতা নাকি দলীয় আইনের শাসন? কিন্তু প্রশ্নটা জটিল হলো, রাজনীতি কি কখনো এত সরল? রাজনীতির ভিতরে লোকজন জানেন এই গল্পে আরেকটা নাম ঘুরে ফিরে আসে, তা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি জানে জামায়াতকে সামনে আনলে আন্তর্জাতিক এবং জাতীয় দুই জায়গাতেই চাপ বাড়বে। এও জানে এই ভারতের সঙ্গে সম্পর্ক আরো জটিল হবে। আর তাই কি আওয়ামী লীগকে পুরো শত্রু না বানিয়ে নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বী হিসেবে রাখা, অর্থাৎ এক ঢিলে দুই পাখি, জামায়াত ঠেকানো আর আন্তর্জাতিক মহলে নিজেকে মডারেট প্রমাণ করা? তারেক রহমানের ভাষায় প্রতিশোধের আগুন নেই, বরং আছে শীতল হিসাব। তিনি জানেন দেশে আওয়ামী লীগের বড় ভোট ব্যাংক আছে, রাষ্ট্রযন্ত্রের ভেতরেও আছে তাদের ছায়া। এক ঝটকায় সব ভাঙলে ভাঙবে স্থিতিশীলতাই, কিন্তু এখানেই বিপদ, অতীতের অত্যাচার ভুলে গেলে ইতিহাস ক্ষমা করে না। জনগণও এখন বেশ রাজনৈতিক সচেতন। বিএনপি আজ ক্ষমতার শীর্ষে, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে কঠিন পরীক্ষা এখান থেকেই শুরু। বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগের প্রতি এই নরমতা যদি কৌশল হয় তবে সেটি হতে হবে সময় সীমাবদ্ধ, শর্তযুক্ত। আর যদি এটি দুর্বলতা হয় তাহলে ইতিহাস বলবে বিএনপি সুযোগ পেয়েও কঠোর হতে পারেনি। ভারত দিক বদলাচ্ছে নিজের স্বার্থে, আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে, আর দেশের মানুষ দেখছে কে শত্রু, কে বন্ধু, আর কে শুধু মুখোশধারী রাজনীতিক। আজ বিএনপি ক্ষমতার শীর্ষে, কিন্তু ক্ষমতায় যাওয়া আর ক্ষমতা ধরে রাখা এক জিনিস নয়। আওয়ামী লীগ অপেক্ষায় পুনর্গঠনের সুযোগে, আর জামায়াত তাকিয়ে আছে শূন্যস্থান খোঁজার জন্য। বিএনপিকে মনে রাখতে হবে রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক ভুল হলো পুরনো ক্ষতকে সম্পূর্ণ সেরে গেছে বলে ধরে নেওয়া। ডক্টর ইউনূস সরকার যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত নানান ধরনের সন্দেহ, সংশয়, বিতর্ক থাকবেই। প্রশ্ন করতে পারেন যে আমরা অনেকে বলেছিলাম যে নির্বাচন ডক্টর ইউনূস সরকারের অধীনে হবে না বা নির্বাচন নিয়ে খেলা চলবে, খেলা তো চলেছে, সত্য কথা। এবং এই কথাও বলেছি যে আমরা যে সন্দেহ, সংশয় প্রকাশ করছি তা যেন মিথ্যা প্রমাণিত হয়। এবং এই কথাও সত্য, আমরা কিছু মানুষ যে সন্দেহ, সংশয়গুলো প্রকাশ করে এসেছি, নিশ্চয়ই সেটি একটি চাপ হিসেবে কাজ করেছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। মানে ডক্টর ইউনূস যা যা করেছেন গত 18 মাসে, তার উপরে বিশ্বাস স্থাপনের মতন কিছুই অবশিষ্ট ছিল না আমাদের। এখন যেটি সংশয় দেখা দিয়েছে তা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে 17 তারিখ মঙ্গলবার তাদের যে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে, সেটি হচ্ছে নাকি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নিচ্ছে। তাদের তো দুটোই একসাথে নেওয়ার কথা, কিন্তু আদতে কোনটি হচ্ছে আসলে? সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা আলাদা শপথ নেবে এবং সংসদ সদস্য হিসেবে তারা আলাদা শপথ নেবে। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি যা বলছে, নানান সূত্র থেকে যেটি জানা যাচ্ছে, তারা মনে করছে বিদ্যমান সংবিধানে যা আছে সেটা অনুসরণ করাই যৌক্তিক। বিদ্যমান সংবিধানে শুধু সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে,
সংবিধান সংস্কার পরিষদ বা এ ধরনের কিছু নেই। যদি সংবিধানে কখনো এটি ধারণ করা হয় তখন এরকম শপথের বিষয়টি আসবে। বিএনপির এই বক্তব্যটি অনেকেই মনে করতে পারেন যে এটি তাদের মন গড়া, বা যেহেতু তারা 2/3 আসনে সংসদ সদস্য হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেক্ষেত্রে তারা কথা বলতে দিচ্ছে না। এটাই সংবিধান সম্মত কথা। এখন মানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আইনি ভিত্তি নিয়েও বিএনপি প্রথমে প্রশ্ন তৈরি করেছিল, প্রশ্ন তুলেছিল। গণভোটে যে হ্যাঁ জয়যুক্ত হলো সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে। সংসদ সদস্য নির্বাচনে যে পরিমাণ ভোট কাস্টিং হয়েছে তার চেয়ে বেশি কাস্টিং দেখানো হয়েছে গণভোটে, এবং কোনো কোনো সেন্টারে 284% বেশি ভোট পড়েছে এই গণভোটের ক্ষেত্রে। এগুলো তো আর কোনো মন গড়ার কথা নয় আমাদের, এগুলো তো ভিত্তি রয়েছে, প্রমাণ রয়েছে। বিএনপি বলছে যে মঙ্গলবার দলীয় যে 209 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং তাদের মিত্র দলের 3 জন সংসদ সদস্য হিসেবে, মানে মোট 212 জন সংসদ সদস্য হিসেবে যারা শপথ নেবেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নাও নিতে পারেন। আবার কোন কোন গণমাধ্যম এই কথাও জানাচ্ছে যে সংসদ সদস্য হিসেবে নয়, প্রথমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেই তাদেরকে শপথ পড়ানোর চিন্তা ভাবনা করছে একটি বিশেষ মহল। যদি তাই হয় নিঃসন্দেহে একটা তুমুল জটিলতার সৃষ্টি হতে পারে। জুলাই জাতীয় সনদে থাকা সংবিধান সম্পর্কিত যে সংস্কার প্রস্তাবগুলো সেটি 3 স্তরে বাস্তবায়ন হওয়ার কথা, এবং এসব প্রক্রিয়ার সঙ্গে বিএনপি প্রথম থেকেই দ্বিমত পোষণ করে আসছে। আবার জাতীয় জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে সেটি আবার দাবি করে আসছে জামাত এবং এনসিপি। যে 3 ধাপে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হওয়ার কথা, সংস্কার প্রস্তাবের মধ্যে কি কি রয়েছে আপনারা জানেন। 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে, তার মধ্যে 48টি হচ্ছে সংবিধান সম্পর্কিত, এবং এর মধ্যে যে প্রস্তাবগুলো রয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ানো, কিছু গুরুত্বপূর্ণ কমিশনের সদস্য মানে প্রধানদের নিয়োগ দিবেন রাষ্ট্রপতি, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এরকম নানান ধরনের সংস্কার প্রস্তাব। সেটি নিয়ে নানান ধরনের বিতর্ক ছিল যে